হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে নার্সিং নোটস। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদের কাছে এক্সপ্লেন করব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এক বোন আমাকে কমেন্ট করেছিল যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসারগুলো এক্সপ্লেন করলে ভালো হয়। তো আমরা সকলেই জানি 2025-এ ফার্স্ট সিবিটি এক্সাম হয়েছিল নার্সিং রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের বিএসসি এবং পোস্ট বেসিক নার্সিংয়ের জন্য ছিল একটা শিফট এবং জিএনএমদের ক্ষেত্রে ছিল মোট 6টা শিফটে দুদিন ধরে এক্সাম হয়েছিল, মানে দুদিন 3টে শিফটে এক্সাম হয়েছিল। তো সেই সমস্ত শিফটের কোয়েশ্চেন আনসার আমি ভালোভাবে তোমাদের সাথে এক্সপ্লেন করব, তোমাদের শেয়ার করব, কেন কোন অপশানটা রাইট হলো, কেন অন্য অপশানগুলো রাইট হলো না, সেই সমস্ত জিনিসগুলো নিয়েও তোমাদের কাছে এক্সপ্লেন করব। তো দেখো, প্রথমে আমরা দেখে নেবো যে কোন কোন দিন এক্সাম হয়েছিল এবং শিফট কেমন কেমন ছিল। তো স্টাফ নার্স গ্রেড 2 জিএনএমদের ক্ষেত্রে দুদিন এক্সাম হয়েছিল, 31 ডিসেম্বর 2025 এবং 1 জানুয়ারি 2026। 3টে শিফটে হয়েছিল। ফার্স্ট শিফট ছিল 11 AM to 12 PM, দেন 2 PM to 3 PM এবং থার্ড শিফট ছিল 5 PM to 6 PM। তো মোট 6টা সেট কোয়েশ্চেন আমাদের জিএনএমদের জন্য এবং বিএসসি পোস্ট বেসিকের জন্য একটাই শিফটে এক্সাম হয়েছিল। তো চলো দেরি না করে কোয়েশ্চেনগুলো আনসার করে নেওয়া যাক। তো প্রথমেই দেখো যে সেকশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি। এখানে মোট 5টা কোয়েশ্চেন দেওয়া হয়েছে। এখানে তোমাদের বলে রাখি প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস হলো 2 এবং যদি কেউ রং আনসার করে তাহলে সেক্ষেত্রে 0.5 মার্কস তার নেগেটিভ হবে। তো চলো কোয়েশ্চেনগুলো দেখি। Which of the following structure is present in both prokaryotic এবং ইউক্যারিওটিক সেল? প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলের এই অপশানগুলোর মধ্যে কোনটা হচ্ছে দুটো সেলের মধ্যেই থাকে? তো ফার্স্ট দেখো মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, রাইবোজোম অ্যান্ড ক্লোরোপ্লাস্ট। তো এখানে দেখো সবুজ দিয়ে তোমাদের যে WBHRB পিডিএফটা পাবলিশ করেছিল, সবুজ কালিতে যেটা হাইলাইটেড করা রয়েছে সেটা হচ্ছে সঠিক আনসার এবং বাকিগুলো কিন্তু ভুল আনসার। তো এক্ষেত্রে আমরা সকলেই জানি যে রাইবোজোম 50S এবং 60S যেটা হয়ে থাকে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে রাইবোজোম কমন হয়ে থাকে। বাকি যে জিনিসগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, এগুলো কিন্তু শুধুমাত্র ইউক্যারিওটিক সেলে দেখা যায়, প্রোক্যারিওটিক সেলে দেখা যায় না। Next question, which following cranial nerve problem will be most likely noted in a patient who has difficulty struggling their shoulder? তো কোনো একটা পার্সন তার শোল্ডার স্ট্রাগলের ক্ষেত্রে তার পেন হচ্ছে বা সে নোট করছে যে কোনো প্রবলেম আছে, তো এটা কোন ক্রেনিয়াল নার্ভের জন্য হয়ে থাকে? দেখো অপশানগুলো দেখে নাও। ট্রাইজেমিনাল, ভেস্টিকিউলো কক্লিয়ার, গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং স্পাইনাল অ্যাক্সেসারি নার্ভ। এক্ষেত্রে সঠিক আনসারটি হবে স্পাইনাল অ্যাক্সেসারি নার্ভ। এটা হচ্ছে স্পাইন থেকে বাইরে যে সমস্ত শোল্ডার রয়েছে, হ্যান্ড রয়েছে, এগুলোর মুভমেন্টে স্ট্রাগলিং, রোটেশন, সার্কামডাকশন এই সমস্ত কাজগুলো কিন্তু স্পাইনাল অ্যাক্সেসারি নার্ভ হেল্প করে থাকে। এবং বাকি যেগুলো হয়েছে গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেস্টিবিউলো কক্লিয়ার, ট্রাইজেমিনাল, এগুলোর আলাদা আলাদা রোল রয়েছে বডিতে, যেগুলো স্পেসিফিক, যেমন হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল জিভে, দেন ভেস্টিবিউলো কক্লিয়ার কানে শোনার জন্য এই সমস্ত কাজে ইউজ হয়ে থাকে। Which type of tissue is specialized to perform protective, absorptive and secretory function in the human body? দেখো অপশনগুলো দেখে নাও। কানেকটিভ টিস্যু, মাস্কিউলার টিস্যু, এপিথেলিয়াল টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। এক্ষেত্রে সঠিক আনসারটি হবে এপিথেলিয়াল টিস্যু, কারণ আমরা জানি আমাদের বডিকে প্রোটেকশন দেয়, মানে আমাদের বডি যে স্কিন সেটা এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি, এবং অ্যাবজর্পশন মানে কোনো জিনিস অ্যাবজর্ব করার ক্ষেত্রেও এপিথেলিয়াল টিস্যু থেকে থাকে। সিক্রেটারি মানে কোনো গ্ল্যান্ড থেকে যে সমস্ত সিক্রেশন হয়ে থাকে সেগুলো এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়ে থাকে। তো এপিথেলিয়াল টিস্যু ইজ দ্য রাইট আনসার। What is the location of the Thevesian valve in the heart? হার্টের Thevesian valve কোথায় কোথায় থাকে? অপশনগুলো দেখো। ওপেনিং অফ দ্য ইনফেরিয়ার ভেনা কেভা ইন্টু দ্য রাইট অ্যাট্রিয়াম, ওপেনিং অফ দ্য সুপেরিয়ার ভেনা কেভা ইন্টু দ্য রাইট অ্যাট্রিয়াম, ওপেনিং অফ দ্য পালমোনারি ভেন ইন দ্য লেফট অ্যাট্রিয়াম, ওপেনিং ইন দ্য করোনারি সাইনাস ইন্টু দ্য রাইট অ্যাট্রিয়াম। আমরা সবাই জানি এটার একটা মানে বিশেষত্ব রয়েছে থেভেসিয়ান ভালভ, আমাদের যে করোনারি সাইনাস রয়েছে যেটা হচ্ছে হার্টকে ব্লাড সাপ্লাই করে থাকে, সেই ব্লাডটা যখন রিটার্ন হয়ে হার্টের রাইট অ্যাট্রিয়ামে আসে তখন তার মাঝে থেভেসিয়ান ভালভটা থেকে থাকে। তো রাইট আনসার হচ্ছে 4 নম্বর অপশনটা। Next question, a nurse is conducting a health education session on reproductive health for women. When the following advice would be most appropriate to promote reproductive health? মানে কোনো পার্সন রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কমিউনিটিতে আমাদের হেলথ এডুকেশন দিচ্ছে, তো সেক্ষেত্রে কোন অপশনটা রাইট হবে, মানে কি হেলথ এডুকেশন দেবে? তো ফার্স্ট দেখো, ইনস্ট্রাক্ট ওম্যান টু চেঞ্জ স্যানিটারি ন্যাপকিন অনলি টুয়াইস ডেলি ডিউরিং মেনস্ট্রুয়েশন। এটা কি সঠিক হবে? রেকমেন্ডেড রুটিন ভ্যাজাইনাল ডাচিং অর ইউজিং ইন্টিমেট হাইজিন স্প্রে, এটাও কি সঠিক হবে? নাকি অ্যাডভাইস সেক্সুয়াল অ্যাক্টিভ ওম্যান এজ 25 to 60 ইয়ার্স টু আন্ডারগো রেগুলার প্যাপ স্মিয়ার স্ক্রিনিং, এনকারেজ সেক্সুয়াল ইন্টারকোর্স ডিউরিং মেনস্ট্রুয়েশন টু মেনটেন ইন্টিমেসি। এর ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো সঠিক আনসারটি হবে অপশন সি, যেটা হচ্ছে যে আমরা বলে থাকি 25 to 60 ইয়ার্সের মধ্যে যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ ওম্যান থাকে তাদের ক্ষেত্রে তারা যেন অবশ্যই প্যাপ স্মিয়ার স্ক্রিনিং করায়। নেক্সট পোর্শনটা হলো মাইক্রোবায়োলজি। এখানে কোয়েশ্চেনের রয়েছে 3টে, মার্কস হচ্ছে 6।
দেখো কোয়েশ্চেনগুলো দেখে নাও। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, who introduced hand washing with chlorinated lime solution technique to prevent the spread of infection in the mid 19th century? mid 19th centuryতে যে লাইম ক্লোরিনেটেড মানে হচ্ছে লেবু দিয়ে ক্লোরিনেটেড যে ওয়াটারটা সেটা দিয়ে হ্যান্ড ওয়াশিংয়ের প্রচলনটা করেছিল, তার নাম কি? তো দেখো তার নাম হচ্ছে ইগনাস সেমেলউইস। তো এটা হচ্ছে যে সে ফার্স্ট এই লাইম সলিউশন দিয়ে হ্যান্ড ওয়াশিংয়ের প্রথাটা স্টার্ট করেছিল। দ্য স্পেশালাইজড ব্রাঞ্চ অফ বায়োলজি নোন অ্যাজ মাইকোলজি, আমরা সবাই জানি মাইকোলজি বা মাইকো কথাটা ইউজ হয়ে থাকে ফাঙ্গি এসবের ক্ষেত্রে। তো যে পোর্শনে মানে মাইক্রোবায়োলজির যে পোর্শনে ফাঙ্গিদের নিয়ে ইস্ট, মোল্ড, মাশরুম এইসব নিয়ে স্টাডি করা হয় সেটাকেই আমরা বলে থাকি মাইকোলজি। তো অপশন 3 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে একটা ম্যাচিং দিয়েছে, বলছে ম্যাচ দ্য হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন ইন কলাম এ উইথ ইটস করেসপন্ডিং কলাম নেম ইন কলাম বি। তো টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। তো দেখে নাও, এক্ষেত্রে পাশে অপশানগুলো দেওয়া রয়েছে সাইটোটক্সিক, ইমিউন কমপ্লেক্স, ডিলেড টাইপ, অ্যানাফাইল্যাকটিক। তো কোনটার সাথে কোনটা হবে? তো দেখো টাইপ 1কে আমরা বলে থাকি কিন্তু অ্যানাফাইল্যাকটিক হাইপার সেন্সিটিভিটি। তো 1 হচ্ছে 2 হবে। দেন 2 এর ক্ষেত্রে হচ্ছে যে সাইটোটক্সিক, আমরা জানি টাইপ 2তে হচ্ছে সাইটোটক্সিক বলা হয়। দেন টাইপ 3তে হচ্ছে ইমিউন কমপ্লেক্স, টাইপ 4 হচ্ছে ডিলেড টাইপ। তো এই অপশানটা কোথায় রয়েছে দেখে নাও। তো অপশান বি ইজ দ্য রাইট আনসার, 1D, 2A, 3B অ্যান্ড 4C। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালোভাবে হচ্ছে যে পড়বে যে কোনটাকে কেন এইরকম নামকরণ করা হয়েছে। যেমন টাইপ 1কে অ্যানাফাইল্যাকটিক বলা হয়, মানে কোনো বডিতে যদি মানে ফরেন বডি আমাদের নিজস্ব বডিতে এন্টার করে তখন আমাদের বডি তার বিরুদ্ধে যে প্রতিরক্ষা ব্যবস্থা বা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশানটা দেখায় সেটাকে আমরা বলে থাকি টাইপ 1। তো এগুলো কেন বলা হচ্ছে, কেন নামকরণটা এরকম করা হয়েছে, এগুলো পড়ে নেবে। নেক্সট পোর্শন হলো নিউট্রিশন। এখানেও তোমাদের নিউট্রিশন থেকে 3টে কোয়েশ্চেন এসেছে, যেটা হচ্ছে 6 মার্কসের। তো দেখো কোয়েশ্চেনগুলো কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইন অ্যান অ্যানসিয়েন্ট কিউলিনারি প্র্যাকটিস টু প্রিজার্ভ ফুড সাচ অ্যাজ ম্যাঙ্গো অ্যান্ড লাইম। ওকে, যেটা অ্যানসিয়েন্ট এরিয়াতে অ্যানসিয়েন্ট টাইমে করা হয়েছিল ম্যাঙ্গো এবং লাইমকে স্টোর করার জন্য, সেটা কোন প্রসেসে? নিউট্রিশনে আমরা পড়েছিলাম যে বিভিন্ন ধরনের কুকিং প্রসেস রয়েছে, তো কোন প্রসেসে তখন এটাকে প্রিজার্ভ করা হয়েছিল? তো অপশনগুলো দেখো, পিকলিং, বেকিং, দেন গ্রাইন্ডিং, পাস্টুরাইজেশন। তো অপশানটা হবে হচ্ছে যে পিকলিং, যেটা আমরা বলে থাকি আচার, পিকল বলে থাকি আচার। তো আচার পিকলিং হচ্ছে যে আচার তৈরি করার যে প্রসেসটা, কুকিং প্রসেস। তো এইভাবেই আমরা কিন্তু লেবু বা যে কোনো ধরনের বলো, আম বলো, কুল বলো, এই সমস্ত জিনিসগুলোকে আমরা স্টোর করে থাকি। Next, which of the following method of heat transfer is mainly responsible for cooking for food in the microwave oven? তো মাইক্রোওয়েভ ওভেনে কীভাবে মানে হচ্ছে কোন প্রসেসে তোমার কুকিংটা করা হয়? তো ফার্স্ট হচ্ছে যে রেডিয়েশন। এখানে কি হয়, ডাইরেক্ট কোনো ফায়ারের সাথে কন্ট্যাক্ট থাকে না, তো সেখান থেকে হিটটা রেডিয়েট হয়ে গরম করে হচ্ছে যে খাবারটাকে বা খাবার কুক করে। তো সেই ক্ষেত্রে সঠিক আনসারটি হবে রেডিয়েশন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ফুডস ইজ ইনকারেক্টলি ম্যাচড উইথ ইটস অরিজিন? তো দেখো কোনটা অরিজিন ওয়াইজ আনম্যাচড করছে। তো ফার্স্ট হচ্ছে দেখো জিলাটিন অ্যানিম্যাল অরিজিন, ঠিক আছে। আগার প্ল্যান্ট অরিজিন, দেন হানি অ্যানিম্যাল অরিজিন, এগুলো সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু ইস্ট হচ্ছে মিনারেল অরিজিন নয়। এটাও হচ্ছে কিন্তু আমাদের ফাঙ্গি, একটা ফাঙ্গি যেটা হচ্ছে প্ল্যান্ট অরিজিনের মধ্যে ফেলা যেতে পারে, কিন্তু এটা মিনারেল অরিজিন কখনোই নয়। নেক্সট পোর্শন দেখো, ফার্স্ট এড, এমার্জেন্সি ম্যানেজমেন্ট, সিপিআর, বিএলএস অ্যান্ড এএলএস, মানে হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট এবং অ্যাডভান্স লাইফ সাপোর্ট। তো এই সমস্ত ক্ষেত্রে তোমাদের মোট কোয়েশ্চেন এসেছে 3টে, যার মার্কস হচ্ছে 6। দেখে নাও কোয়েশ্চেনগুলো কী কী। Which of the following phase of the disaster management cycle include activities like search and rescue and providing immediate medical care? তো কোনো একটা ডিজাস্টার হয়েছে, সেই ডিজাস্টারের ক্ষেত্রে যখন আমরা রেস্কিউ প্রসেসটা স্টার্ট করে দিই, কোনো কেয়ার প্রোভাইড করি, সেইটাকে কি বলা হয়? ফার্স্ট দেখো ডিজাস্টার রিকভারি, ডিজাস্টার প্রিপেয়ারনেস, ডিজাস্টার রেসপন্স অ্যান্ড ডিজাস্টার মিটিগেশন। তো এক্ষেত্রে সঠিক আনসারটি হবে ডিজাস্টার রেসপন্স। যেখানে আমরা আমাদের কাজটাকে ইমপ্লিমেন্ট করছি সেটাকে আমরা ডিজাস্টার রেসপন্স বলে থাকি। প্রিপেয়ারনেসে তো আমরা কোনো একটা ডিজাস্টার হওয়ার পূর্বে তারকে কীভাবে আমরা কন্ট্রোল করবো সেটা প্রিপেয়ার করি, এবং ডিজাস্টার রিকভারির ক্ষেত্রে যখন হচ্ছে যে ডিজাস্টারটা হয়ে গেছে, মানে হচ্ছে পুরো কমপ্লিট হয়ে গেছে, তার আমরা সমস্ত মানুষকে বাঁচিয়ে নিয়েছি, তারপর সেটাকে কীভাবে রিকভারি করা যেতে পারে সেটাকে লক্ষ্য করি। এবং ডিজাস্টার মিটিগেশনের ক্ষেত্রে সেখানে আমরা কীভাবে ডিজাস্টারের যে ফলাফলটা সেটাকে আমরা কমাতে পারবো সেটা দেখি। তো এক্ষেত্রে সঠিক আনসারটি হবে অপশান 3, ডিজাস্টার রেসপন্স।
নেক্সট কোয়েশ্চেন হলো, এ স্টুডেন্ট ইজ ফাউন্ড ইন হার হোস্টেল রুম আফটার ইনজেকশন 10 স্লিপিং পিলস, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফার্স্ট এড অ্যাকশন? কোনো একটা পার্সন মানে হচ্ছে যে স্টুডেন্ট মানে যখন হোস্টেলে আছে তখন 10টা স্লিপিং পিল খেয়ে নিয়েছে, তো সেই মুহূর্তে কী করা উচিত? ফার্স্ট দেখো, অফার ফুড টু সোয়ালো ড্রাগ অ্যাবজর্পশন, নো। দেন গিভ মিল্ক অ্যাজ অ্যান অ্যান্টিডোটস, ইন্ডিউস ভমিটিং টু রিমুভ দ্য পিল, অ্যারেঞ্জ ইমিডিয়েট ট্রান্সপোর্ট টু দ্য নিয়ারেস্ট হসপিটাল। তো এক্ষেত্রে আমাদের ফার্স্ট মানে প্রায়োরিটি হবে কোনো একটা নিয়ারেস্ট হসপিটালে এমার্জেন্সি কন্ডিশনে তাকে অ্যাডমিট করা। তো আমরা এটা কখনোই তাকে ইন্ডিউস করানো, ভমিটিং ইন্ডিউস করানো এসব কিছু করবো না, কারণ আমাদের বডি যত হচ্ছে যে প্যানিক করবে, যত স্ট্রাগলিং করবে, তত আমাদের বডির ফাংশনটা, মেটাবলিজমটা বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে ড্রাগ অ্যাবজর্পশনটাও কিন্তু বাড়বে। তো আমাদের কোনো রকম অ্যাকশন বাড়িতে না নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু নিয়ে যেতে হবে। বড়জোর আমরা কি করতে পারি, পার্সনটাকে যদি দেখি যে ড্রাউজি হয়ে আছে তাহলে একদম স্লিপিং মোডে যেতে দেবো না, তাকে জাগিয়ে রাখার চেষ্টা করবো, এটা আমরা করতে পারি। কিন্তু সর্বোপরি আমাদের ফার্স্ট এডের মধ্যে আসবে তাড়াতাড়ি ট্রান্সপোর্টের ব্যবস্থা করে তাকে নিয়ারেস্ট হসপিটালে ট্রান্সফার করা। Next question, a 45 years old farmer present to your emergency department with progressive shortness of breath, excessive salivation, tearing and muscle twisting, which began after he was spraying crops. ওকে, মানে কোনো একটা ফার্মার জমিতে ওষুধ দিচ্ছিল, তখনই সে এই সমস্ত সিমটমগুলো তার মধ্যে দেখা গেছে। হি ইজ অ্যাজিটেটেড অ্যান্ড কমপ্লেনিং অ্যাবডোমিনাল ক্র্যাম্প অ্যান্ড ব্লাড ভিশন, হোয়াট মে বি দ্য প্রবাবল ডায়াগনোসিস অফ দিস প্রবলেম? পার্সনটি জমিতে কী দিচ্ছিল? পয়জেন ছড়াচ্ছিল, মানে হচ্ছে যে ওষুধ দিচ্ছিল। সেক্ষেত্রে আমাদের অর্গানো ফসফরাস পয়জনিংয়ের সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে। সো অপশান এ হচ্ছে রাইট আনসার। দেখো আদার অপশানগুলো কি রয়েছে, যেমন হচ্ছে ওপিওয়েড পয়জনিং, এটা হতে পারে না। ওপিওয়েড হচ্ছে ড্রাগ, তো কোনো ড্রাগের ওখানে পার্সনটা কাজ করে না। দেন লেড পয়জনিংও হওয়ার সম্ভাবনা নেই, কারণ সেই পার্সনটা কোনো লেড কারখানা বলো, কোনো লেডের সংস্পর্শে আসেনি। দেন অ্যাসিটামিনোফেন পয়জনিং, অ্যাসিটামিনোফেন তো ইনজেকশন করার ফলে সেটা পয়জনিং হয়ে থাকে, তো সেক্ষেত্রেও এটা রাইট আনসার নয়। তো অর্গানো ফসফরাস পয়জনিংটা হচ্ছে এক্ষেত্রে রাইট আনসার। নেক্সট দেখো, নার্সিং ফাউন্ডেশন থেকে মোট 6টা কোয়েশ্চেন এসেছে 12 নাম্বারের। তাহলে বুঝতে পারছো নার্সিং ফাউন্ডেশন তোমাদের এই WBHRB এক্সামের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। তো প্রশ্ন দেখে নাও। দেখো এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য মেন বেনিফিট অফ মেটিকিউলাস পেরিনিয়াল হাইজিন ক্রুশিয়াল ফর ফিমেল পেশেন্ট স্পেশালি দোজ উইথ দ্য ইনডোয়েলিং ইউরিনারি ক্যাথিটার? তো যে ফিমেল পেশেন্টদের ইউরিনারি ক্যাথিটার রয়েছে তাদের ক্ষেত্রে মেটিকিউলাস পেরিনিয়াল হাইজিন ক্রুশিয়াল কেন? তো এটা সবাই জানি আমরা যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনকে প্রিভেন্ট করার জন্য ইউরিনারি ক্যাথিটারের কেয়ার করা এবং ক্রুশিয়ালভাবে পেরিনিয়াল কেয়ার মানে ভ্যাজাইনা, ইউরেথ্রাল ওপেনিং এবং অ্যানাস পর্যন্ত কেন প্রতিদিন একটা কিউরিওসিটি নিয়ে ভালোভাবে ক্লিন করা উচিত। তো এটার মেন পারপাসটা হলো টু মিনিমাইজ দ্য রিস্ক অফ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। নেক্সট কোয়েশ্চেন হলো, টিচিং এ পেশেন্ট হাউ টু পারফর্ম কিগেল এক্সারসাইজ টু রিডিউস ইউরিনারি ইনকন্টিনেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ স্টেপ অফ নার্সিং প্রসেস? কোনো একটা পেশেন্টকে ইউরিনারি ইনকন্টিনেন্স যাতে না হয়, রিডিউস করা যায়, তার জন্য কিগেল এক্সারসাইজ পারফর্ম করে দেখানো হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন। আমরা জানি নার্সিং প্রসেসের 5টা স্টেপ হয়ে থাকে, অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন। তো সেক্ষেত্রে এটি হলো ইমপ্লিমেন্টেশন প্রসেসের আন্ডারে। Next question, a nurse is administering a sublingual medication, which instructions is the most appropriate? কোনো একটা পেশেন্টকে আমরা সাবলিঙ্গুয়ালি মানে জিভের তলায় কোনো মেডিসিন দিচ্ছি, সেক্ষেত্রে কোন ইনস্ট্রাকশনটা আমরা দেবো? নর্মালি আমরা যখন সাবলিঙ্গুয়াল কোনো মেডিসিন দিয়ে থাকি তখন পেশেন্টকে বলি যে মেডিসিনটা তোমরা জিভের তলায় রেখে দেবে, কখনোই এটাকে গিলে ফেলবে না যতক্ষণ না ওই যে ওষুধটা তোমাদের জিভের তলায় পুরোপুরিভাবে ডিজলভ হয়ে যাচ্ছে, মানে গুলে যাচ্ছে, তোমরা আর বুঝতে পারছো না জিভের তলায় রয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটাকে সেখানে রেখে দেবে। তো এক্ষেত্রেও দেখো কী কী বলা আছে, চিউ দ্য ট্যাবলেট ফর কুইক অ্যাবজর্পশন, কখনোই নয়। সোয়ালো ইমিডিয়েটলি উইথ ওয়াটার, এটা তাহলে তো এটা নর্মাল ওরাল মেডিকেশন হয়ে গেল। দেন প্ল্যানিং দ্য ট্যাবলেট আন্ডার দ্য টাং আনটিল ডিজলভ, এটাই হচ্ছে সঠিক আনসার, যতক্ষণ না ডিজলভ হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা জিভের তলায় সেটাকে রেখে দেবো। তো 3 নাম্বারটা হলো সঠিক আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড 2022 ফর ডিস্ট্রিক্ট হসপিটাল, আচ্ছা ডিস্ট্রিক্ট হসপিটালের ক্ষেত্রে বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেন্ট মিনিমাম অর এসেন্সিয়াল অ্যান্ড ডিজাইরেবল বেড স্ট্রেংথ নর্ম পার মিলিয়ন পপুলেশন? তো 2022-তে যখন ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড বলেছিল ডিস্ট্রিক্ট হসপিটালে কতটা মিনিমাম আমাদের ফেসিলিটিস দিতে হবে সেটা দেখে নাও। তো মিনিমাম 2000 বেড অ্যান্ড ডিজাইরেবল 1000 বেড পার মিলিয়ন
এটা ঠিক নাকি মিনিমাম 1000 বেডস অ্যান্ড ডিজায়ারেবল 2000 বেডস পার মিনিমাম 500 বেডস অ্যান্ড ডিজায়ারেবল 1000 বেড পার মিলিয়ন বোথ মিনিমাম অ্যান্ড ডিজায়ারেবল নর্মস আর ফিক্সড অ্যাট 1500 বেডস পার মিলিয়ন, কোনটা সঠিক আনসার হবে? তো দেখো এক্ষেত্রে সঠিক আনসারটি হলো অপশান বি, মিনিমাম 1000 বেডস অ্যান্ড ডিজায়ারেবল 2000 বেড পার মিলিয়ন, এটাই হচ্ছে সঠিক আনসার। যেহেতু ডিস্ট্রিক্ট হসপিটাল সেহেতু মিনিমাম 1000টা বেড থাকতে হবে এবং যদি মিলিয়ন পার মিলিয়ন পপুলেশনে তোমাদের 2000টা বেড থাকতে হবে। নেক্সট, হাউ ইজ সিস্টোসোমনিয়াসিস ইনফেকশন মেনলি ট্রান্সফার টু হিউম্যানে এই যে সিস্টোসোমনিয়াসিস এই যে ইনফেকশনটা হয়ে থাকে সেটা কীভাবে ট্রান্সফার হয়ে থাকে? বাই স্কিন কন্ট্যাক্ট উইথ ফ্রেশ ওয়াটার কন্টেনিং লার্ভাল প্যারাসাইট। তো কোনো লার্ভাল প্যারাসাইট থেকে স্কিন টু স্কিন কন্ট্যাক্টের দ্বারা এই ফ্রেশ ওয়াটারের মাধ্যমে আমাদের এই ইনফেকশনটা ছড়ায়। কোয়েশ্চেন দেখো, হুইচ স্টেটমেন্ট বেস্ট এক্সপ্লেন হোয়াই এ পেশেন্ট ইজ আনরিলিভড অ্যাকিউট পেন মে ডেভেলপ ট্যাকিকার্ডিয়া অ্যান্ড ইনক্রিজ ব্লাড প্রেশার। তো এক্ষেত্রে কোনটা সঠিক আনসার হবে? দেখো, পেন ইনক্রিজ প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। কখন প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হলে তো আমাদের ব্লাড প্রেশার বাড়বে না। পেন ট্রিগার্স দ্য রিলিজ অফ এন্ডোরফিন, না। পেন অ্যাক্টিভেটস দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অর পেন সাপ্রেস দ্য কর্টিসল রিলিজ। তো এক্ষেত্রে সঠিক আনসারটি হবে ট্যাকিকার্ডিয়া অর ব্লাড প্রেশার ইনক্রিজের জন্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট হতে হবে। তো পেন কী করে? এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেয় যাতে সে গিয়ে ট্যাকিকার্ডিয়া এবং ইনক্রিজ ব্লাড প্রেশার করে থাকে। দেন দেখো, মেডিকেল সার্জিক্যাল নার্সিং 1 and 2। এক্ষেত্রে তোমরা কোয়েশ্চেনের নাম্বারটা দেখে বুঝতে পারছো যে কেন মেডিকেল সার্জিক্যাল নার্সিং এত ইম্পর্টেন্ট WBHRBর জন্য। তো এতে আমাদের কোয়েশ্চেন থাকবে মোট 9টা, মানে 18টা নম্বর আমাদের শুধুমাত্র মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে আসতে চলেছে। তো কোয়েশ্চেনগুলো দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন হলো, হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ হাইপোক্যালসেমিয়া? হাইপোক্যালসেমিয়ার ক্ষেত্রে কোনটি মোস্ট কমন কজ? তো ফার্স্ট দেখো, মিল্ক অ্যালকালি সিনড্রোমে কি হাইপোক্যালসেমিয়া হয়, নাকি ভিটামিন ডি টক্সিসিটি এবং হাইপোপ্যারাথাইরয়েডিজম, প্রলংড ইমোবিলিটি, কোনটা সঠিক আনসার হবে? তো দেখো, আমাদের প্যারাথাইরয়েড হরমোন PTH এর ক্ষেত্রে কিন্তু ক্যালসেমিয়ার একটা বড় ভূমিকা থাকে। তো হাইপোপ্যারাথাইরয়েডিজম কথাটির অর্থ হলো যখন প্যারাথাইরয়েড হরমোন আমাদের বডিতে কমে যাচ্ছে, তো যখনই বডিতে কমে যাচ্ছে তখন কি হচ্ছে, সে আর রিঅ্যাবজর্ব করতে পারছে না। বোন থেকে বলো, কিডনি থেকে বলো, যে হরমোন ক্যালসিয়ামটা আমাদের রিঅ্যাবজর্ব হয়ে বডিতে থাকছিল, মেনটেন হচ্ছিল ব্যালেন্সটা, সেটা আর হতে পারছে না, বডি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। সেই জন্যই কিন্তু হাইপোক্যালসেমিয়া হয়ে থাকে। তো সঠিক আনসারটি হবে হাইপোপ্যারাথাইরয়েডিজম। নেক্সট কোয়েশ্চেন, হু পারফর্ম দ্য ফার্স্ট হিউম্যান হার্ট ট্রান্সপ্লান্ট ইন 1967? তো এক্ষেত্রে দেখো, ক্রিশ্চিয়ান বার্নান্ড হচ্ছে প্রথম কি করেছিল, তিনি হার্ট ট্রান্সপ্লান্ট করেছিল ফার্স্ট 1967-এ। তো এটা তোমাদের মনে রাখতে হবে কে ফার্স্ট হার্ট ট্রান্সপ্লান্ট করেছিল। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট জিনিস, সাল এবং কে ইনোভেট করেছিল, কে ফার্স্ট পারফর্ম করেছিল, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটা নিয়ে আমি পরবর্তীকালে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট এবং তোমাদের মনে রাখতে হবে এক্সাম পারপাসের জন্য। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ অ্যান ইলেকট্রোকার্টারি মেশিন ইন সার্জারিতে আমরা একটা দেখতে পাই কি বলতো, সেই মানে পোড়ানো বা করার একটা বস্তু আমরা দেখতে পাই, সেটাকে বলা হয় ইলেকট্রোকার্টারি। তো এই জিনিসটার মেশিনটার কি প্রয়োজন থাকতে পারে? তো ফার্স্ট দেখো, টু মনিটর দ্য ডেপথ অফ অ্যানাস্থেসিয়া অ্যান্ড সিডেশন, একদমই ভুল। টু ইনজেক্ট মেডিকেশন ইন্টু সেলস, টিস্যু অ্যান্ড ক্যাভিটিস, এটাও ঠিক নয়। টু টেক এক্সরে ইমেজ অফ ইন্টারনাল অর্গ্যান অর টিস্যু, এটা তো আমাদের এক্সরেটা ওইভাবে নেওয়া হয় না, কোনো এন্ডোস্কোপ যন্ত্র দিয়ে নেওয়া হয়। তো ইলেকট্রোকার্টারি এর যে কাজটা সেটা হলো টু রিমুভ আনওয়ান্টেড টিস্যু অ্যান্ড কন্ট্রোল ব্লিডিং। মানে এটার কী করে কাজ করে বলো তো, এটা একটা ইলেকট্রিক কারেন্ট এর মধ্যে দিয়ে যায়, যেটা দিয়ে সে জায়গাটাকে একটু সামান্য পুড়িয়ে দেয়। মানে কোনো একটা টিস্যু বেরিয়ে আছে, টিস্যুটাকে কাটাও হলো এবং লাস্ট পোর্শনটা যেটা কেটে রইলো সেটাকে পুড়িয়ে দেয়, যাতে হচ্ছে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। তো এটাই হচ্ছে ইলেকট্রোকার্টারি এর হচ্ছে যে মেন কাজ, মেন ফাংশন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নার্সিং গোল ডিউরিং দ্য রিহ্যাবিলিটেশন ফেজ অফ বার্ন কেয়ার? বার্ন কেয়ারের রিহ্যাবিলিটেশন ফেজের ক্ষেত্রে আমাদের মেন পারপাসটা কী থাকে? রিহ্যাবিলিটেশন ফেজ ভালো করে দেখবে, দেন প্রশ্নটার আনসার দেবে। Restore optimum fluid and electrolyte balance, maintaining adequate body temperature, maintaining patients and family anxiety। তোমরা যেগুলো প্রথম 3টে অপশন দেখছো সেগুলো কিন্তু রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে নয়। প্রথম দুটো তো অবশ্যই আমাদের হচ্ছে যে ইমিডিয়েট নার্সিং কেয়ারের মধ্যে পড়ে, মানে তাদের যে ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্সটা, বডি টেম্পারেচার মেনটেন, দেন পেশেন্টের ফ্যামিলির অ্যাংজাইটি, এটা হচ্ছে সেকেন্ডারি আমাদের যে গোলটা থেকে থাকে, এইগুলো হচ্ছে যে আমাদের রিহ্যাবিলিটেশন ফেজে থাকে না। তো রিহ্যাবিলিটেশন ফেজ যে কী থাকবে, ইমপ্রুভিং দ্য বডি ইমেজ অ্যান্ড সেলফ কনসেপ্ট, পার্সনটার সেলফ কনসেপ্ট এবং সে বডি ইমেজকে আমাদের ইমপ্রুভ করতে হবে, যাতে তার যে মনের যে সাইকোলজিক্যাল কন্ডিশনটা সেটাকে ঠিক রাখা যায়।
নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এসেন্সিয়াল কম্পোনেন্ট অফ অ্যান এমার্জেন্সি অপারেশন প্ল্যান এমড অ্যাট ইমপ্রুভিং দ্য এমার্জেন্সি প্রিপেয়ারনেস। ওকে, এমার্জেন্সি প্রিপেয়ার কোনো একটা এমার্জেন্সি অপারেশন প্ল্যান হয়েছে, সেক্ষেত্রে কোন জিনিসটা আমাদের প্রায়োরিটি লিস্টে থাকবে না? তো অপশনগুলো দেখো, কন্ডাক্টিং ডিজাস্টার প্র্যাকটিস ড্রিল, এটা তো রাখতেই হবে, যদি কোনো অঘটন ঘটে যায় এমার্জেন্সি অপারেশনের ক্ষেত্রে সেটাকে আমাদের ম্যানেজ দেওয়ার জন্য ওটাকে রাখতে হবে। প্ল্যানিং ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কমিউনিকেশন সিস্টেম, এটাও খুবই ইম্পর্টেন্ট, যদি বাইরের মানুষগুলোর সাথে কমিউনিকেট না করে বা কোনো ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট না করে সেটাও প্রবলেমেটিক, তো এটাও আমাদের রাখতে হবে। প্রিপেয়ারিং এ ডাটা ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, অবশ্যই একটা ডাটা ম্যানেজ করতে হবে পরবর্তীকালে যে কোনো মেডিকো লিগাল ইস্যুস থেকে বাঁচার জন্য। এবং 4 হচ্ছে শিডিউলিং স্টাফ ভ্যাকেশন প্ল্যান, অবশ্যই এটা একটা স্টাফ ভ্যাকেশন প্ল্যান কী করে এমার্জেন্সি অপারেশন প্ল্যানের মধ্যে থাকতে পারে। তো সঠিক আনসারটি হবে অপশন 4। খুবই সহজ প্রশ্ন এটা, তোমরা দেখলেই বুঝতে পারছো যে কোনো ধরনের ভ্যাকেশন প্ল্যান হচ্ছে যে এমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে পড়বে না। The next question, what should the nurse do first during the hospital fire? এটা তোমরা খুব ভালো করে জানো, হসপিটাল ফায়ারের ক্ষেত্রে প্রথম আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে যে রেস্কিউ। রাস বলে আমাদের একটা নিউমোনিক্স রয়েছে, যে ক্ষেত্রে আমরা ফায়ার যে এমার্জেন্সি সেটা থেকে রেস্কিউ করার জন্য ইউজ করা হয়। তো ফার্স্ট নার্সের কাজ হচ্ছে যে রেস্কিউ দ্য পেশেন্ট অ্যান্ড অ্যাক্টিভেট দ্য ফায়ার অ্যালার্ম। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ। Which surgical procedures involve in creating an artificial opening or window in the bone in the inner ear for hear loss? কোনো একটা পেশেন্টের হিয়ার লসের জন্য বোনটাকে আর্টিফিশিয়াল ওপেনিং করতে হবে, তো সেক্ষেত্রে হিয়ার লসকে প্রিভেন্ট করার জন্য আর্টিফিশিয়াল ওপেনিং করতে হবে। তো সেটার নাম কি হবে? ফেনিস্ট্রেশন প্রসিডিওর। ফেনিস্ট্রেশন প্রসিডিওরেই আমরা বোনের ভেতরে যে হচ্ছে যে ছিদ্র করে ইনার ইয়ারের কীভাবে সে শুনতে পাবে সেই প্রসিডিওরটা পারফর্ম করা হবে। Next question, a patient presents with increased nervousness, irritability, palpitation, flashing skin and prominently bulged eye. The nurse recognizes these as the characteristic symptoms of which of the following endocrine disorder? Thyrotoxicosis, subacute thyroidism, হ্যাসিমোটোস ডিজিজ অ্যান্ড মিক্সিডেমা কোমা। তো এক্ষেত্রে যেহেতু তোমাকে বলেছে নার্ভাসনেস, ইরিটেবিলিটি, প্যালপিটেশন, ফ্ল্যাশ স্কিন এবং বাল্জ আই রয়েছে, তো এক্ষেত্রে অপশানটি রাইট হবে থাইরোটক্সিকোসিস। তোমরা যখন থাইরোটক্সিকোসিস পড়বে তখন সে যখন বুঝতে পারবে যে বডিতে থাইরয়েডের টক্সিসিটি হয়ে গেলে তখন যে সমস্ত সাইন সিমটমগুলো দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে যে বাল্জ আইজ, ফ্ল্যাশিং স্কিন এগুলো। তো সঠিক আনসারটি হলো অপশন 1 থাইরোক্সিকোসিস। Which clinical signs suggest fluid overload in a patient with chronic kidney disease? Chronic kidney disease এর ক্ষেত্রে ক্লিনিক্যাল সাইন কী হবে? ফ্লুইড ওভারলোডেড। তো ফ্লুইড ওভারলোড যদি হয়ে যায় কিডনি ডিজিজের ক্ষেত্রে তাহলে বডিতেই ফ্লুইডটা অ্যাকুমুলেট হয়ে যাবে, এবং বডিতে ফ্লুইড অ্যাকুমুলেট হলে কি দেখা যাবে? ড্রাই মিউকাস মেমব্রেন, না ক্র্যাকল ইন লাংস অ্যান্ড এডেমা ইন লেগস, ডিক্রিজ ব্লাড প্রেশার অ্যান্ড ইনক্রিজ ইউরিন আউটপুট। তো ইউরিন আউটপুট ইনক্রিজ হবে না, কারণ কিডনি ডিজিজ রয়েছে, কিডনি মানে ফিল্টার করতে পারছে না বলেই এই সমস্যাটা হচ্ছে। তো সেক্ষেত্রে এটা রাইট আনসার নয়। ডিক্রিজ ব্লাড প্রেশারও রাইট আনসার নয়, কারণ এক্ষেত্রে ব্লাড প্রেশার ইনক্রিজ হবে। ড্রাই মিউকাস মেমব্রেন অবশ্যই নয়, বডিতে অনেক ফ্লুইড অ্যাকুমুলেট হয়েছে তো ড্রাই হবে না। ক্র্যাকলস ইন দ্য লাংস অ্যান্ড এডেমা ইন দ্য লেগ, এটা হচ্ছে সঠিক আনসার, যে বডিতে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে গেলে লেগ এডেমা হবে এবং ক্র্যাকস হবে, ক্র্যাকল সাইন দেখা যাবে লাংস সাউন্ডের ক্ষেত্রে। আজকে এই পর্যন্তই। আমরা 29টা কোয়েশ্চেন আমরা ফার্স্ট শিফটের ক্ষেত্রে আলোচনা করলাম, এরপরে আমি বাকি শিফটেরগুলো অবশ্যই আলোচনা করব এবং আস্তে আস্তে আমরা এটাকে ভালোভাবে বুঝবো, ভালোভাবে পড়বো এবং এর মধ্যে থেকে যে কোয়েশ্চেনগুলো আমাদের ডেপথে গিয়ে পড়া উচিত সেগুলোও আমরা দেখে নেব। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য, এবং বাকি প্রশ্নগুলো, বাকি শিফটের যে কোয়েশ্চেন বিএসসি এবং পোস্ট বেসিকের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো জানতে হলে এবং সেগুলোর এক্সপ্লেনেশন শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো। এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং পরবর্তীকালে তোমাদের কোনো রিকোয়ারমেন্টের দরকার হয় যে এই বিষয়টি আলোচনা করো দিদি, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।